আচ্ছা, আজকে আমরা নবম শ্রেণীর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এবং প্রবাবিলি ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতির থেকে তিনটে অধ্যায় আছে। প্রথমে আমরা দূরত্ব শিখেছি, তারপরে আমরা অন্তর্বিভক্ত বহির্বিভক্ত শিখেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো এটাও স্থানাঙ্ক জ্যামিতির একটা অধ্যায়, সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা আগে ত্রিভুজের ক্ষেত্রফল মানে সাধারণত এই সূত্রটা জেনে এসেছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এইভাবে তখনই আমরা ক্ষেত্রফল বের করতে পারবো যদি ভূমি আর উচ্চতা মানে এরা তো একটা দৈর্ঘ্য ভিত্তিক, মানে দৈর্ঘ্য বিশেষ, কোনো একটা লেন্থ দৈর্ঘ্য বিশেষ যদি আলাদা করে ত্রিভুজের ভূমি উচ্চতা জানা থাকে তবেই এই সূত্রটা দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারবো। এবার কথা হচ্ছে যদি আলাদা করে ওরকম ভূমি উচ্চতা বের করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করে বের করবো। মানে এই মনে কর ABC একটা ত্রিভুজ দেখতে পাচ্ছিস, ABC একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। ABC ত্রিভুজে A একটা বিন্দু দেওয়া আছে x1 y1, B একটা বিন্দু বলে দেওয়া আছে x2 y2, আর C একটা বিন্দু বলা আছে x3 y3। একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু হয়, তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তখন ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কী করে বের করব। তা আগে আমি ফর্মুলাটা বলে দিই। হাফ ইন্টু এই যে দুটো দাগ দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মড, এই দুটো দাগকে বলা হয় মড। পুরো নামটা হচ্ছে মডিউলাস আর এর শর্ট নাম হচ্ছে মড। এইভাবে দেওয়া হয়। এর কাজটা আমি পরে বলবো, কেন দেওয়া হয় কী দেওয়া হয় এটা পরে বলবো। তা ফর্মুলাটা আগে বলি। x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এই সমস্ত কিছু x1 y1 x2 y2 যাবতীয় যা কিছু আমরা এই স্থানাঙ্কগুলো থেকে পেয়ে যাব। এবার সবার আগে আমি এটা মনে রাখারও টেকনিক, অনেকটা বড় ফর্মুলা, আমি একটা মনে রাখার টেকনিক বলে দেবো কীভাবে এত বড় ফর্মুলাটাকে মনে রাখবো সেটাও বলে দেবো। কিন্তু তার আগে একটু বুঝে নিতে হবে যে এই ফর্মুলাটা এসছে কীভাবে, মানে অ্যাকচুয়ালি এর প্রুফটা। এটা পরীক্ষার জন্য নয়, অঙ্ক করতে গিয়ে আমার শুধু সূত্রই লাগবে, প্রুফ কোনোদিন লাগবে না। বাট আমাকে অবশ্যই জেনে রাখতে হবে যে এটা আসলো কী করে হঠাৎ করে। আমরা তো সাধারণত ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা শিখেছি, তো এটাই এত বড় ফর্মুলাটা জেনারেট হলো কী করে। আচ্ছা, প্রথমে আমরা এখানে থেকে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ এনেছি। এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, দেখা যাচ্ছে। এবার এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের মধ্যে এই হচ্ছে ত্রিভুজটা, যে ABC ত্রিভুজ। এটা একটা ট্রায়াঙ্গেল যার A একটা পয়েন্ট দেওয়া আছে x1 y1, B একটা পয়েন্ট দেওয়া আছে x2 y2, C একটা পয়েন্ট দেওয়া আছে x3 y2। জাস্ট এইটুকুই রয়েছে, সেখান থেকে এই সূত্রটা আসবে কী করে। ফার্স্টে আমরা যেটা করছি, A বিন্দু, B বিন্দু আর C বিন্দু থেকে এই এক্স অক্ষের ওপর তিনটে লম্ব টেনে নিয়েছি। A বিন্দু থেকে আমরা AE লম্ব টানছি, B বিন্দু থেকে আমরা BD লম্ব টানছি, C বিন্দু থেকে আমরা CF লম্ব টানছি। এই তিনটে লম্ব টানা হয়েছে। A বিন্দু থেকে AE, B বিন্দু থেকে BD আর C বিন্দু থেকে CF, এই তিনটে লম্ব টেনে নেওয়া হয়েছে। ভালো কথা। তো ফার্স্ট অফ অল মনে করো আমরা A বিন্দু, সাধারণত আমরা সবাই জানি স্থানাঙ্ক কী করে বের করা হয়। স্থানাঙ্ক মানে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর যতটা সরবে সেটা তার এক্স স্থানাঙ্ক, আর ওয়াই অক্ষ বরাবর যতটা উঠবে সেটা তার ওয়াই স্থানাঙ্ক। তাহলে মূল বিন্দু থেকে এটা এক্স অক্ষ বরাবর ওই সরেছে, মানে এই পোর্শনটা, এই এতটা, সেটা হচ্ছে আমার কত হচ্ছে x1, এই এতটা x1, কারণ এক্স স্থানাঙ্কটা x1 A বিন্দু। আবার এখান থেকে এই যে এতটা উঠেছে মানে EA, সেটা আমার কত y1। তাহলে ওইটা হচ্ছে x1, EAটা হচ্ছে y1 হলো। সিমিলারলি এবার মনে করো B বিন্দু মানে x2 y2, B বিন্দুটা এক্স অক্ষ বরাবর কতটা সরেছে OD, তার মানে OD দৈর্ঘ্যটা হচ্ছে আমার x2, আর D থেকে কতটা উঠেছে DB, DBটা হচ্ছে কি আমার y2 হয়ে গেল। আবার মূল বিন্দু থেকে O বিন্দু থেকে বা C বিন্দু স্থানাঙ্ক হবে x3 y3, O বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কতটা সরেছে OF, OFটা হচ্ছে আমার x3, আর F থেকে C পর্যন্ত কতটা উঠেছে FC উঠেছে, FCটা হচ্ছে আমার y3। তাহলে OE হচ্ছে x1, EA হচ্ছে y1, OD হচ্ছে x2, DB হচ্ছে y2, আর OF হচ্ছে x3, FC হচ্ছে y3। এই তিনটে স্থানাঙ্ক আমার পাওয়া গেছে। ভালো কথা। এবার এখান থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কী করে বের করব। আমার তো শুধু ABC ত্রিভুজটা দরকার। আচ্ছা, ABC ত্রিভুজটা বের করতে গেলে আমি যদি কোনোভাবে এই দেখে দেখ ABDE, এই যে ট্রাপিজিয়াম একটা, ভালো করে দেখেন ABDE, এটা একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটা কেন বলছি এটাকে ট্রাপিজিয়াম, কারণ ট্রাপিজিয়াম মানে হচ্ছে যে চতুর্ভুজের দুটো বিপরীত বাহু সমান্তরাল এবং আর দুটো বাহু তির্যক, তাদেরকে ট্রাপিজিয়াম বলে। তাহলে ABDE একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটা নিলাম,
তারপর সেখান থেকে আমি আবার এই দিকে নিলাম ACFE, কারণ AE আর CFটা সমান্তরাল, AC আর FEটা হচ্ছে তির্যক, এই একটা ট্রাপিজিয়াম। এই দুটো ট্রাপিজিয়াম নিলে মোটামুটি পুরোটা চলে আসছে, কিন্তু আমার তো শুধু ত্রিভুজটা দরকার, মানে এইটুকু পার্ট দরকার, ABC এইটুকু দরকার, কিন্তু আমি ABDEও নিয়ে নিয়েছি, আবার ACFEও নিয়ে নিয়েছি। তাহলে এরপরে এখান থেকে আমি যদি এই ট্রাপিজিয়ামটা মানে এই পোর্শনটা দ্যাট ইজ BDFC এই ট্রাপিজিয়ামটা যদি বাদ দিয়ে দিই তাহলে শুধু আমরা ABC জিনিসটা পাবো। আরেকবার দেখাচ্ছি, ABDE এই ট্রাপিজিয়াম নিলাম আর এদিকে ACFE এই ট্রাপিজিয়াম নিলাম, এই দুটো ট্রাপিজিয়ামকে যোগ করলাম, যোগ করে পুরোটা চলে আসছে, কিন্তু আমার দরকার শুধুমাত্র এই ত্রিভুজটা। তাহলে আমাকে এই নিচের পোর্শনটাকে বাদ দিয়ে দিতে হবে, মানে BDFC এই ট্রাপিজিয়ামটাকে বাদ দিয়ে দিতে হবে, তবেই আমরা এই ABC ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো চিত্রানুযায়ী যদি জানি। ওকে, এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি কি, হাফ ইন্টু তার যে দুটো বাহু সমান্তরাল, সমান্তরাল বাহু দুটো সমষ্টি, শর্টে লিখছি সমান্তরাল বাহু দুটো সমষ্টি ইন্টু ওদের মাঝখানে যে লম্ব দূরত্বটা থাকে, ওই দুটো সমান্তরাল বাহু মাঝখানে লম্ব দূরত্ব। তাহলে প্রথমে যদি আমরা এই ABDE ট্রাপিজিয়াম দেখি, তাহলে তার দুটো সমান্তরাল বাহু কে বলতো, একটা হচ্ছে DB এই বাহুটা, আর EA এই দুটো বাহু সমান্তরাল, DB আর EA সমান্তরাল, আর এর মাঝখানে লম্ব দূরত্ব হচ্ছে DE। তাহলে প্রথম ABED এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হবে এইটুকু, মানে হাফ ইন্টু DB প্লাস EA ইন্টু D। আবার যদি এদিকে ACFE এই ট্রাপিজিয়ামটা দেখি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো কি, এদিকে EA বাহুটা সমান্তরাল আর FC বাহুটা সমান্তরাল, আর তার মাঝখানে লম্ব দূরত্বটা হচ্ছে EF। তাহলে হাফ ইন্টু EA প্লাস FC ইন্টু EF মাইনাস BDFC মানে এই যে BDFC এই ট্রাপিজিয়ামটা, এই দুটো বাহু সমান্তরাল, BD আর FC এরা সমান্তরাল, আর তার মাঝখানে লম্ব দূরত্বটা হচ্ছে DF। তাহলে হাফ ইন্টু DB প্লাস FC সমান্তরাল বাহুদের সমষ্টি ইন্টু তার লম্ব দূরত্ব, এটা হচ্ছে DF। হলো, ভালো কথা। এবার কথা হচ্ছে DB, এবার এখান থেকে দেখি কী কী পাই। DB আমি আগে তৈরি করে রেখেছি Y2, লিখলাম Y2, EA তৈরি করা আছে Y1, লিখলাম Y1। DE মানে কি, DE এই লাইনটা মানে অ্যাকচুয়ালি OE থেকে যদি OD বাদ চলে যায় তাহলে DE পড়ে থাকে, OE পার্টটা থেকে OD বাদ চলে গেলে DE পড়ে থাকে। তাহলে সে তার মানে OE থেকে OD মানে হচ্ছে x1 থেকে x2টাকে যদি বাদ দিয়ে দিই তাহলেই আমি DEটা পাবো। তাহলে এই যে D জায়গায় লেখা হচ্ছে x1 মাইনাস x2। নেক্সট EA প্লাস FC, EA কত, EA হচ্ছে Y1, FC হচ্ছে আমার Y3, তাহলে Y1 প্লাস Y3। EF মানে কোন পোর্শনটা, EF মানে হচ্ছে এইটুকু জায়গা, এইটুকু জায়গা কী করে পাবো, আমি যদি OF এই এতটা থেকে OE এইটুকুকে বাদ দিয়ে দিই তাহলে EF পড়ে থাকে। তাহলে OF কত x3, তার থেকে OE বাদ দেবো মানে x1 মানে হচ্ছে x3 মাইনাস x1 EF। নেক্সট DB প্লাস FC, DB আমার জানা আছে Y2 আর FC হচ্ছে Y3, তাহলে Y2 প্লাস Y3 আর দরকার DF মানে এতটা। কী করে পাবো, আমি যদি OF থেকে ODটাকে বাদ দিয়ে দিই তাহলে DF পড়ে থাকে, OF থেকে ODটাকে বাদ দিয়ে দিত, তাহলে OF হচ্ছে x3 আর OD হচ্ছে x2, তাহলে x3 মাইনাস x2। আর সবকটার সাথে হাফ ছিল বলে হাফটাকে কমন রাখা হয়েছে। এবার কিছু না, সবকটাকে গুণ করে দেওয়া হয়েছে, এই যে ব্র্যাকেটগুলোকে জাস্ট গুণ করে দেওয়া হয়েছে, সিম্পল গুণ করলে কিছুটা আমি কেটে যাচ্ছে, কিছুটা আমি কেটে গিয়ে যা যা পড়ে থাকছে, এই যে x1 y2 আর কোথায় আছে x1 y2 আর x1 কোথায় আছে, এই যে x1 y3, এই দুটো থেকে যদি আমরা x1টা কমন নিই তাহলে পড়ে থাকবে y2 মাইনাস y3। আচ্ছা, এবার x2 দেখি, এদিকে একটা দেখতে পাচ্ছি x2 y1 আর x2 কোথায় দেখতে পাচ্ছি, এই দিকে একটা দেখতে পাচ্ছি x2 y3, তাহলে x2 কমন নিলে পড়ে থাকবে y3 মাইনাস y1 হয়ে গেল। আর লাস্ট রয়েছে এদিকে x3 y1 আর এদিকে x3 y2, তাহলে x3টা কমন নিলে y1 মাইনাস y2, তাহলে এই হচ্ছে জিনিসটা x1 y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, আর বাইরে হাফ রয়েছে। ওকে, এই প্রুফটা আমার কোথাও লাগবে না, আমার ফর্মুলাটাই লাগবে, বাট এইভাবে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আসছে। ঠিক আছে, এইবার আমরা একটু দেখব যে এই মডের কাজটা কি, কেন মড দেওয়া হয়েছে এই পর্যন্ত ছিল, এটা মড হঠাৎ করে কেন আসলো, এই যে দুটো সাইডে যে দাগের মতো দেওয়া হয়েছে লম্বা, এটা কিন্তু ব্র্যাকেট নয়, এটা মড, বাইরে হাফটা রয়েছে। আর দেখবো যেটা যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটায় আমাদের সূত্রটা মনে রাখবো কী করে, এটা তো অনেকটা বড় সূত্র, কী করে মনে রাখবো দেখা যাক। ফার্স্টে আসি মডের কথা। মড মানে সর্বদা আমরা ধনাত্মক মান নিয়ে কাজ করব, মানে মডের ভেতরে যদি আমরা দেখি +6 এসছে তাহলে আমরা এর বাইরেও +6 লিখব,
আর যদি মডের ভেতরে মাইনাস সিক্স আছে, সিক্স বলতে এটা জাস্ট এলিমেন্ট বলছি, মড জাস্ট অ্যাবসলিউট ভ্যালু, এর ব্যাপারে আরও ব্যাখ্যা আমরা উচ্চ ক্লাসে জানতে পারবো। আপাতত জাস্ট এইটুকু বোঝো যে মড মানে ধনাত্মক মান। যদি মডের ভেতরে প্লাস আসে তাহলে বাইরে প্লাস চিহ্ন দিয়ে লেখা হবে, যদি মডের ভেতরে মাইনাস দিয়ে আসে তাহলেও বাইরে প্লাস আসে। মড মানে সর্বদা ধনাত্মক মান নিয়ে কাজ করবে। কারণ কেন ধনাত্মক নিচ্ছি, এটাও একটা প্রশ্ন, কেন ধনাত্মক নিচ্ছি, কারণ আমরা বের করছি আসলে কি, ত্রিভুজের ক্ষেত্রফল। কোনো কিছুর ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না, কোনো কিছুর ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। এবার এগুলো তো সব স্থানাঙ্ক, x1 y1 x2 সব তো স্থানাঙ্ক, তার মানে স্থানাঙ্ক তো প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তো এখানে ভেতরে ক্যালকুলেশন করে আমার প্লাসেও পুরোটা ক্যালকুলেট করে প্লাসও বেরোতে পারে চিহ্নটা, মাইনাসও বেরোতে পারে, মান যা খুশি আসে 6 7 8 9 10 যা খুশি সেটা কথা, চিহ্নটা প্লাসও বেরোতে পারে মাইনাসও বেরোতে পারে। প্লাস বেরোলে তো প্লাসই থাকবে, যদি মাইনাস বেরোয় তাহলেও প্লাস লিখবো, বিকজ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করছি কার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, যা কখনো ঋণাত্মক হয় না, সেই কারণে এখানে আমরা মড দিয়ে রাখি। কথাটা বোঝা গেল, জাস্ট মডের এটা কাজ, আর কিচ্ছু কাজ না। ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা আমরা ব্র্যাকেট দিয়ে আসছি, কিন্তু মড দিয়ে আমরা লিখবো বিকজ মডের ভেতরে প্লাস আসলে প্লাসই বাইরে বেরোবে, যদি কখনো দেখি ক্যালকুলেট করে মাইনাস বেরোচ্ছে তাহলেও আমরা সেটাকে প্লাস দিই। আর তার মানে বাইরে যা হাফ গুণ আছে সেটা গুণ করে দেখবো, মানে মনে কর হাফ ইন্টু মড 6, তাহলে হচ্ছে হাফ ইন্টু এটা 6 করলে হচ্ছে 3, আবার এদিকেও যদি হাফ ইন্টু মড -6, তার মানে হাফ ইন্টু মডের বাইরে প্লাস 6 বেরোবে 3 বর্গ। এই হচ্ছে ব্যাপার, আর কিছু। ঠিক আছে, এবার কথা হচ্ছে এত বড় সূত্রটাকে আমরা মনে রাখবো কীভাবে। এটা তো অনেক বড় সূত্র হয়ে গেল, এটা মনে রাখবো কীভাবে। মনে রাখার উপায়টা হচ্ছে, এটা একটা ফরম্যাট আছে, দেখ 1 2 3, 1 2 3, মানে এটা এরকমভাবে যাবে। ভেতরে যে বিয়োগগুলো হবে শুধু ওয়াইকেই বিয়োগ করা হয়, ওয়াই স্থানাঙ্ক থেকে, এক্স এর বিয়োগ না, এক্স শুধু সাইডে গুণ থাকছিল, কোথাও বিয়োগটাও এক্স এর হয়নি, সব ওয়াই এর হয়েছে কিন্তু। এটা মাথায় রাখবে যে বিয়োগটা সবসময় ওয়াই এর হবে, এক্সগুলো গুণ থাকবে। কীভাবে হবে, প্রথমটা হচ্ছে 1 2 3, এইভাবে সাইক্লিক অর্ডার 1 2 3, x1 ইন্টু y2 মাইনাস y3, এই যে নিচের সাফিক্সগুলো ফলো করবে, 1 2 3 1 2 3, x1 ইন্টু y2 মাইনাস y3, তারপরে কী হবে 2 3 1, 1 2 3 হয়ে গেল, তারপরে 2 3 1 মানে x2 ইন্টু y3 মাইনাস y1, x2 2 y3 3 y1 2 3 1, তারপরে আবার সাইক্লিক অর্ডারে 3 1 2 মানে x3 ইন্টু y1 মাইনাস y3, x3 ইন্টু y1 মাইনাস y3। ঠিক আছে, তাহলে আরেকবার বলি, x1 ইন্টু y2 মাইনাস y3 মানে 1 2 3, তারপরে x2 ইন্টু y3 মাইনাস y1 মানে 2 3 1, তারপরে 3 1 2 মানে হচ্ছে x3 ইন্টু y1 মাইনাস y2। এই সাইক্লিক অর্ডারে মনে রাখবে, এই মনে রাখার ব্যাপারটা নইলে কিন্তু ভুলিয়ে যাবে, পরীক্ষার সময় এতটা মুখস্থ করাটা মুশকিল। ঠিক আছে, ভেতরে আমার ওয়াই স্থানাঙ্ক বিয়োগ হবে আর সাইডে এক্সগুলো গুণ থাকবে। ঠিক আছে, আর এইভাবে সাইকেলটা, এটা না দেখলেও বুঝতে পারবো না। প্রথমে 1 2 3, 1 2 3 মানে x1 ইন্টু y2 মাইনাস y3, তারপর 2 3 1 মানে x2 ইন্টু y3 মাইনাস y1, তারপরে 3 1 2 মানে x3 ইন্টু y1 মাইনাস y2। দ্যাটস ইট। আর বাইরে হাফ, আর মডটা তো বললাম যে কেন আমরা সর্বদা ধনাত্মক নেব বলে মড দিয়েছি। 2 নম্বর, এরই স্পেশাল কন্ডিশন, যদি কখনো প্রশ্নে বলা থাকে বা দেখাতে বলে যে 3টে বিন্দু দেওয়া রয়েছে x1 y1 x2 y2 x3 y3, বিন্দু 3টে সমরেখ, সমরেখ হলে এই যে ভেতরে যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা পুরো এই পুরো এক্সপ্রেশনটা ইকুয়াল টু 0 হবে। কেন কি, আজকে 3টে বিন্দু মনে কর সমরেখ, আজকে এটা মনে কর x1 y1, এটা মনে কর x2 y2, আর এটা মনে কর x3 y3। আজকে 3টে বিন্দু সমরেখ মানে হচ্ছে একই রেখায় অবস্থিত। যদি 3টে বিন্দু সমরেখ হয়, সেই 3টে বিন্দু দ্বারা কি কোনো ত্রিভুজ উৎপন্ন করা যাবে? যাবে না। সেই 3টে বিন্দু তো একই রেখার উপর আসছে। 3টে বিন্দু দ্বারা ত্রিভুজ তখনই উৎপন্ন করতে পারবো যদি 3টে আলাদা আলাদা জায়গায় থাকে। ঠিক আছে, মোস্ট প্রবাবলি একটা মানে আরেকটার সাথে মানে বাকি দুটোর সাথে এক লাইনে থাকবে, দুটো এক লাইনে থাকবে কিন্তু বাকিটা আলাদা লাইনে থাকবে। কিন্তু যদি 3টে বিন্দুই একই লাইনে থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে কোনো ত্রিভুজ উৎপন্ন করা যাবে না। তার মানে যেহেতু ত্রিভুজ উৎপন্ন করা যাবে না, তার মানে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা ইকুয়াল টু কী হবে, হাফ ইন্টু পুরো এটা ইকুয়াল টু কী হবে, 0। এবার হাফটা 2 এদিকে রয়েছে, কোনাকুনি দুইটা 0-র সাথে গুণ করে দিলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার পরে থাকবে শুধু এটা।
x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 ইকুয়াল টু 0। মানে অ্যাকচুয়ালি ত্রিভুজের ক্ষেত্রফলটা 0, হাফটা এদিকে গুণ করে দিলাম, মানে দুইটা জিরোর সাথে গুণ হয়ে গেল, দুইটা জিরোর সাথে গুণ হয়ে গেলে বাকিটা তো তাহলে এটা ইকুয়াল টু 0 করে যাচ্ছে, জিরোর সাথে 2 গুণ করলে 0। ঠিক আছে, তাহলে এটা আমরা খেয়াল রাখবো যে যদি অনেক জায়গায় হয়তো বইতে করা থাকবে একবারে এটা ইকুয়াল টু 0 লিখেছে, কোনো ভুল নেই তার, মানে এটার সাথে যদি আমরা হাফ ইন্টু করে 0 লিখি কোনো ভুল নেই, কারণ আলটিমেটলি দুইটা জিরোর সাথে গুণ হয় 0ই হয়ে যাবে। তো সেই কারণে তিনটে বিন্দু সমরেখ মানে হচ্ছে এই যে এক্সপ্রেশনটা, যেটা ত্রিভুজের ক্ষেত্রফল, এটা আলাদা করে মনে রাখার কিছু নেই, ওই ভেতরেটাই যেটা 123, 231, 312 করে মনে রাখতে হবে, ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা শিখেছি, কিছু কিছু জায়গায় আমাকে চতুর্ভুজের ক্ষেত্রফলও বের করতে হবে। যে চতুর্ভুজের ক্ষেত্রফলটা, হ্যাঁ তা যেটা বলছিলাম 4টে বিন্দু দেওয়া রয়েছে, তাহলে সেই চতুর্ভুজের ক্ষেত্রফল কী করে বের করবো, সেটাও আমরা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে বের করতে পারবো। কীভাবে দেয়, এটা চতুর্ভুজ সাধারণত জেনারেলি বর্গক্ষেত্র বা রম্বস বা সেটাতেও করা যাবে, বাট র্যান্ডাম কোনো একটা চতুর্ভুজ যেটা স্পেসিফিক্যালি কোনো আইডিয়ার মধ্যে আসছে না, অন্য কিছু বাদ দিয়ে জাস্ট 4টে বাহু আছে, আমি তার ক্ষেত্রফল চতুর্ভুজটা বের করতে চাই। তো আমরা করবো কি, যে কোনো একটা কর্ণ টেনে দেবো, তার যে কোনো একটা কর্ণ টানবো। তা মনে করো আমি এই কর্ণটা টেনে দিলাম বিডি, ঠিক আছে, যখনই আমি এই কর্ণটা টেনে দিলাম সঙ্গে সঙ্গে এই এ বি সি ডি চতুর্ভুজটা দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেছে, মানে যেটা আমার এ বি সি ডি শুধু চতুর্ভুজ ছিল সেটাকে আমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ বি ডি আর একটা হচ্ছে নিচের ত্রিভুজটা দেখতে পাচ্ছি হচ্ছে বিসিডি, এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি এবিডি আর বিসিডি। এবার আমরা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করতে পারবো, এই যে এই সূত্রটা দিয়ে তিনটে বিন্দু জানি, তিনটে বিন্দু থেকে এরকম আকারে ফর্মুলা তৈরি করে আমরা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো। মনে কর সাপোজ বেরোলো 10, আবার একইভাবে বের করবো বিসিডি ত্রিভুজে, এখানেও তিনটে বিন্দু বি সি ডি, তার ক্ষেত্রফলটা বের করবো, মনে কর বেরোলো 12। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটা কী বেরোবে, 10 আর 12 যোগ করলে 22 বর্গ। ঠিক আছে, সিম্পল জিনিস, এটা রান্না হতে অথবা এসিটা যে কোনো একটা কর্ণ টেনে দেবো, সঙ্গে সঙ্গে দুটো ত্রিভুজ পাবো, দুটোর আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে যোগ করে দেবো। ওকে, আচ্ছা এই অধ্যায়ের প্রবাবলি লাস্ট ফর্মুলা, বাট ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে কোনো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক, যেই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমাদের জানা থাকবে সেরকম ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। ফর্মুলাটা খুবই সোজা, ব্যাপারটা হচ্ছে মনে করো এবিসি একটা ত্রিভুজ, এ বিন্দু হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2, সি হচ্ছে x3 y3। ভরকেন্দ্র কাকে বলে, ভরকেন্দ্র মানে হচ্ছে ত্রিভুজের একটা ত্রিভুজের তিনটে মধ্যমা, অ্যাকচুয়ালি আমি একটা মধ্যমা টেনেছি, মনে করো এই একটা মধ্যমা, এই আরেকটা মধ্যমা বি, এই আরেকটা মধ্যমা সি। সাধারণত একটা ত্রিভুজের তিনটে মধ্যমা যেখানে গিয়ে ছেদ করে সেটাকে ভরকেন্দ্র বলা, ঠিক আছে। এবং ভরকেন্দ্র যে কোনো মধ্যমাকে 2:1 অনুপাতে ভাগ করে, একটাই দেখি আমি একটা রেসপেক্টে এডিটা, তা ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে, যদি বি ভাবি একই ব্যাপার 2:1, যদি সি এফ ভাবি একই ব্যাপার 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ভালো কথা। তিনটে বিন্দু দেওয়া x1 y1, x2 y2, x3 y3, আমাকে জি বিন্দু স্থান। ব্যাপারটা খুবই সোজা, ফর্মুলাটা হচ্ছে তিনটের x স্থানাঙ্ক যোগ করে দাও, x1 প্লাস x2 প্লাস x3/3, কমা এটা x স্থানাঙ্ক মানে ভুজ, কমা y স্থানাঙ্ক হচ্ছে y1 প্লাস y2 প্লাস y3/3। ঠিক আছে, এবার এটা দেখবো আমরা আসছে কীভাবে ভরকেন্দ্রটা। ফার্স্ট অফ অল কী বললাম, মনে কর শুধু এডি মধ্যমাটা ভাব, জিটা হচ্ছে ভরকেন্দ্র, বাকিগুলো নেই, মনে কর এডি মধ্যমাটা, জি হচ্ছে ভরকেন্দ্র এবং জি ভরকেন্দ্রটা মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এবার যেহেতু আমি বলছি এডিটা মধ্যমা, তার মানে কি দাঁড়াচ্ছে, বি বিন্দুটা বিসি বাহুর কোথায় অবস্থিত, মধ্যবিন্দুতে, মানে ডিটা বিসি বাহুর মধ্যবিন্দু, বি আর সি এর মাঝখানে অবস্থিত। তাহলে আমরা বসে দেখি 19 বা ওই অন্তর্বিভক্ত বহির্বিভক্তে শিখেছি যে দুটো বিন্দুর মধ্যবিন্দু কী করে বের করতে হবে, দুটোর এক্স স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, আর ওয়াইটা হচ্ছে দুটোর ওয়াই স্থানাঙ্ক যোগ করে 2 দিয়ে ভাগ, এই হচ্ছে আমার বি বিন্দু স্থানাঙ্ক হলো। এবার এই যে ভরকেন্দ্র মানে জি, সেটা এডিকে, এ আর ডি, এই যে এডি রেখাটাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কারণ এটাই হচ্ছে বলা আছে যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এবার যদি আমরা ওই আমাদের প্রিভিয়াস এক্সারসাইজ অন্তর্বিভক্ত বহির্বিভক্তের সূত্র লাগাই, যেটা কিনা ছিল
যে যদি কোনো বিন্দু কোনো সংযোগকারী রেখাকে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে সেই বিন্দু স্থানাঙ্ক কি mx2 প্লাস nx1/m+n। এখানে mn বলতে 2 আর 1কে বোঝানো হচ্ছে, আর x1 আর x2 মানে এই পুরোটা। ঠিক একইভাবে y স্থানাঙ্কটা কী করে my2 মানে এই পুরোটা প্লাস my1 এটা বাই m+, এইভাবে অন্তর্বিভক্ত আমরা শিখেছিলাম। তো সেটাই করা হচ্ছে মনে করি জি বিন্দু স্থানাঙ্ক। প্রথমে কোণাকুণি 2 ইন্টু এই পুরোটা, এটা মনে করে x2 পুরোটাকে x2 প্লাস x3/2 প্লাস n ইন্টু x1 মানে 1 ইন্টু x1 বাই m+n 2+1 হয়ে গেল। এটা পুরোটা x স্থানাঙ্ক কমা 2 ইন্টু y2 প্লাস y3/2 একটা পার্ট প্লাস 1 ইন্টু y1 আরেকটা বাই 2+1। ক্লিয়ার? এবার তাহলে পড়ে থাকছে x1 প্লাস x2 প্লাস x3 বাই নিচে 2+1 3 y1 প্লাস y2 প্লাস y3 বাই নিচে হচ্ছে 3। এই হচ্ছে এসব কিছু করে দেখাতে হবে না, এটা জাস্ট প্রুফটা দেখানো হলো। মনে রাখার ব্যাপার হচ্ছে যদি 3টে বিন্দু জানা থাকে একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু, তাহলে সেই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3টের x স্থানাঙ্ক যোগ করে 3 দিয়ে ভাগ কমা 3টের y স্থানাঙ্ক যোগ করে 3 দিয়ে ভাগ। ক্লিয়ার? ওকে, এবার আমরা এক্সারসাইজে ঢুকবো।